আমরা ভিডিওটা কেটে গেল। আমি আর একটা ক্রস তোমাদের দেখাচ্ছি। ক্রসটা হচ্ছে একজন পুরুষের যার পিতা স্বাভাবিক এবং মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত, এর সঙ্গে একজন মহিলা যার পিতা হিমোফিলিক এবং মাতা স্বাভাবিক, তাদের বিবাহ হলে কত শতাংশ সন্তান হিমোফিলিয়ায় আক্রান্ত হবে তা চেকার কোডের সাহায্যে দেখাও। এই ক্রসটি মিশনে দিয়েছিল, রামকৃষ্ণ মিশনে, ইংলিশ মিডিয়ামে দিয়েছিল। আচ্ছা, আমরা এই ক্রসটা একটু কঠিন, তোমরা নিজেরা একটু পড়ো। আরও দু একটা ক্রস আছে এরকম ক্রস যদি তোমরা দু একটা করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় যে কোনো ক্রস করতে পারবে। আচ্ছা, তোমরা একটুখানি প্রথমে ভাবো, প্রথম লাইন লেখা হয়নি না এখনো? আচ্ছা, লিখে নাও, প্রত্যেকে আগে প্রশ্নটা লেখো। লিখেছ তোমরা? একজন পুরুষের যার পিতা স্বাভাবিক, মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত। একজন পুরুষের যার পিতা স্বাভাবিক, মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত। অলিভ, তুমি অলিভ তো না অলিভ? অলিভ ব। আচ্ছা, একজন পুরুষ যার পিতা স্বাভাবিক, মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত, ওই লাইনটা ভাবো, প্রথম লাইন। তাহলে ওই লোকটার জিনোটাইপটা কেমন হবে? নিচের লাইনে ভাবতে হবে না, প্রথম লাইনটা ভাবো। এই একজন পুরুষ, এই পুরুষের মা কেমন ছিল? এই যে বলেছে পিতা স্বাভাবিক, দেখো তোমরা নিজেরাই ভাবতে। এই যে পিতা স্বাভাবিক, হিমোফিলিয়া, তো তাহলে এইটা হচ্ছে বাবার জিনোটাইপ। মা হিমোফিলিয়ায় আক্রান্ত, তাহলে মায়ের জিনোটাইপটা নিশ্চয়ই এইটা হবে, মা হিমোফিলিয়ায় আক্রান্ত। এবার এই যে পুরুষের জিনোটাইপটা কি হবে, এইটাই বলেছে, বলো। হ্যাঁ হ্যাঁ, এই পুরুষের জিনোটাইপটা হবে, ও বলেছে বর্ণাম হিমোফিলিক হবে, তাই তো? কারণ মা নিশ্চয়ই এই এক্স ক্রোমোজোমটা দেবে, আর বাবা তো কোন ক্রোমোজোম দেবে? এই ওয়াই ক্রোমোজোমটা তো বাবা দেবে, তাহলে বাবার ক্রোমোজোম এইটা, আর মা নিশ্চয়ই এদের এই যে এক্স ক্রোমোজোমে যে কোনো একটা দিচ্ছে। তাহলে এই পুরুষ হবে কি হবে? বুঝেছি। এবার এইটা তুমি একটু লেখো। আচ্ছা, এবার পরের লাইন যদি আমরা পড়ি, পরের লাইন পড়ি। একজন মহিলা যার পিতা হিমোফিলিক, আচ্ছা পিতা, তাহলে পিতা যদি হিমোফিলিক হয় তাহলে পিতার জিনোটাইপটা নিশ্চয়ই এইটা হবে, ঠিক আছে? এবার মাতা বলেছে মাতা স্বাভাবিক, তাহলে মাতা স্বাভাবিক হলে নিশ্চয়ই এইটা হবে। তাহলে ওই মহিলার জিনোটাইপটা কি হবে? ও বলেছে বাহক, তাহলে কারণ মায়ের দেহ থেকে এই কন্যার দেহে একটা এক্স ক্রোমোজোম এবং বাবার দেহ থেকে ভাবো, আমি বলেছি কন্যা জিনোটাইপ, কন্যা পিতা দেখো, কন্যা স্বাভাবিক হলে পিতা স্বাভাবিক হয়, কন্যা স্বাভাবিক পিতা স্বাভাবিক, তার মানে এই কন্যাদের বাবা কোন ক্রোমোজোম দেবে? এক্স ক্রোমোজোম দেবে। তাহলে এই মহিলার জিনোটাইপটা হয়ে গেল বাহক। তাহলে এদের মধ্যে বিবাহ হলে তাদের সন্তান, এটা তোমাকে লিখতে হবে। কি বুঝতে পেরেছি? তাহলে প্রথম লাইনটা দেখলাম, একজন পুরুষ যার পিতা স্বাভাবিক লিখলাম, মাতা হিমোফিলিক লিখলাম, তার জিনোটাইপটা কি হবে? কারণ এই পিতার দেহ থেকে ওয়াই ক্রোমোজোম এসছে, পিতা পুত্রকে ওয়াই ক্রোমোজোম প্রদান করে, আর মাতা এক্স ক্রোমোজোম প্রদান করে। তাহলে আমরা পেয়ে গেলাম পুরুষের জিনোটাইপ। মহিলাদের ক্ষেত্রে মানে কন্যার ক্ষেত্রে বাবা এক্স ক্রোমোজোম দিচ্ছে, বাবা তো ওয়াই ক্রোমোজোম দেবে না, এক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম দিয়েছে পুত্রকে, আর মেয়েদের দেবে কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম। আর
মা মা কিন্তু কন্যাদের যেহেতু মায়েদের এক্স ক্রোমোজোম দুটোই এক, তাই এক্স ক্রোমোজোম প্রদান করেছে। তাহলে মহিলা কি হলো, মানে কন্যা হলো বাহক। কি বুঝতে পেরেছি? তোমরা লিখে ফেলেছো সবাই? আচ্ছা, এবার আমরা নিশ্চয়ই এইটা বুঝতে পেরেছো সবাই। তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করব? তাহলে লিখবো এটা যে ওই একজন পুরুষের, পুরুষ মানে পিতা, পুরুষের পিতা স্বাভাবিক। তাহলে পিতা স্বাভাবিক এটা লিখবো। মাতা হিমোফিলিক আক্রান্ত হলে ওই পুরুষের জিনোটাইপ হবে এটা। কেন? কারণ পিতা তার পুত্রকে ওয়াই ক্রোমোজোম প্রদান করে এবং মাতা তার পুত্রকে এক্স ক্রোমোজোম প্রদান করে। হ্যাঁ, লিখতেই হবে, এইটা লিখতে হবে, এটা বোঝানোর জন্য আমি বোঝাবো। এবার আমরা এটা ব্যাখ্যা করি। এটা কি বুঝতে পেরেছি আমরা? এবার ব্যাখ্যা করতে পারবো। দেখো, পুরুষের, না এটা হচ্ছে হিমোফিলিয়া, তো আগে লিখে নাও। আমরা কি জানি যে এটা একটু লিখে নিতে হবে একটা লাইন। হিমোফিলিয়া জন্য দায়ী জিন প্রচ্ছন্নধর্মী। এটা কিন্তু ছোট হাতের এই লিখে রাখতে পারো। এই জিনটা হচ্ছে প্রচ্ছন্নধর্মী এবং এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন প্রচ্ছন্নধর্মী এবং এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। এবার দেখো, একজন, এখানে যেটা লেখা আছে আমি সেটাই লিখছি। একজন পুরুষের পিতা স্বাভাবিক, পিতা স্বাভাবিক মানে কি? পিতা স্বাভাবিক মানে হচ্ছে এবং মাতা হিমোফিলিক। মাতা হিমোফিলিক মানে এইটা। তার মানে এই একজন পুরুষের, ওখানে যেটা লিখেছি, একজন পুরুষের যে লিখলাম পিতা স্বাভাবিক তার জিনোটাইপ লিখলাম, মাতা হিমোফিলিক তার জিনোটাইপ লিখলাম, বলে ওই পুরুষের জিনোটাইপ হবে, ওই পুরুষের জিনোটাইপ, ওই পুরুষের জিনোটাইপ কি হবে? জিনোটাইপ হবে, ওই পুরুষের জিনোটাইপ হবে, বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোমটা এসছে, এই ওয়াই ক্রোমোজোমটা, বাবা পুত্রকে ওয়াই ক্রোমোজোম দেয় এবং মা নিশ্চয়ই এক্স ক্রোমোজোম দেবে, জিনোটাইপ হবে এটা। অর্থাৎ ওই পুরুষের জিনোটাইপ হবে এটি, অর্থাৎ জিনোটাইপ হবে এটা। নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এইবার আমরা লিখব, কারণ পিতা পুত্রকে ওয়াই ক্রোমোজোম প্রদান করে, ওয়াই ক্রোমোজোম প্রদান করে। তাহলে এই পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোমটা এসছে এবং মাতা পুত্রকে এক্স ক্রোমোজোম প্রদান করে। আমরা তাহলে এখানে
আমরা যখন ক্রস করবো তখন কিন্তু লিখবো হিমোফিলিক পিতা। জিনোটাইপের যেটা যদি হয় তাহলে হিমোফিলিক পিতা, যখন ক্রসটা লিখবো তখন লিখবো হিমোফিলিক পিতা। এবার একজন মহিলা, এবার দেখো একজন পুরুষের কথাটা লিখলাম, এবার একজন মহিলার কথা লিখব। একজন মহিলা, এই যে একজন মহিলার মধ্যে পিতা হিমোফিলিক। মহিলার পিতা কেমন? পিতা হচ্ছে হিমোফিলিক। আচ্ছা, পিতা যদি হিমোফিলিক হয় তাহলে জিনোটাইপটা নিশ্চয়ই এটা হবে। তারপরে কি বলছি, তারপরে বলা হয়েছে মাতা স্বাভাবিক এবং মাতা স্বাভাবিক। তাহলে মাতার জিনোটাইপটা আমরা লিখতে পারি যে মাতা স্বাভাবিক, তার মানে দুটি এক্স ক্রোমোজোমে স্বাভাবিক জিন থাকবে। কেমন? এবার ওই মহিলার জিনোটাইপটা কি হবে নির্ণয় করতে হবে। আমরা তাদের জিনোটাইপ হবে, আমরা এবার বলতে পারি, তোমরা নিজেরাই বলো যে ওই মহিলার জিনোটাইপটা কি হবে। এবার আমরা বাবার কাছ থেকে নিশ্চয়ই একজন কন্যা এক্স ক্রোমোজোমটা পায়, তাহলে এই ক্রোমোজোমটা কন্যা পাবে। এবার মায়ের কাছ থেকে নিশ্চয়ই যে কোনো এই দুটি এক্স ক্রোমোজোম যে কোনো একটা পাচ্ছে, এইরকম হবে। অর্থাৎ কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রকট জিনটা আগে লিখবো এবং প্রচ্ছন্ন জিনটা পরে লিখবো। এটা একটু লিখবো, এটা একটু মনে রাখবে। যেহেতু প্রকট জিন বড় হাতের এইচ, তাহলে এই প্রকট জিনটা আগে, প্রচ্ছন্ন জিনটা পরে লিখবো। একটু ঘুরিয়ে নেব। এবার আমরা ক্রসটা করি। ক্রসটা দেখো, ক্রসটা আমি এদিকে করছি পি যৌন। এবার পি যৌনটা দেখো, আগে আমরা লিখি এই যে পিতার জিনোটাইপ, মানে পুরুষের জিনোটাইপ। আমি এখানে এটাকে পুরুষ নাম লিখে লিখলাম পিতা। পিতা কি হবে? পিতা কিন্তু হিমোফিলিক পিতা। আমরা এটা লিখব হিমোফিলিক পিতা। তার সঙ্গে এখানে দেখো তার সঙ্গে এই যে মহিলার জিনোটাইপটা কি হচ্ছে, হিমোফিলিক পিতার জিনোটাইপটা আমরা পেয়েছি। এবার মায়ের জিনোটাইপটা দেখো, মাতার জিনোটাইপটা এই যে বাহক মাতা। বাহক মাতার জিনোটাইপটা বাহক মাতার জিনোটাইপ কি পেয়েছি? সবাই বুঝতে পেরেছি আমরা? এইটুকু কি সবাই বুঝলাম? হিমোফিলিক পিতার বাহক মাতা। এবার গ্যামেটটা তৈরি করো। এক্ষেত্রে আমরা গ্যামেট লিখছি, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এখানেও দুটো গ্যামেট হচ্ছে। নিশ্চয়ই আমরা গ্যামেটটা, তোমরা গ্যামেট লিখলে এটা গোলও দিয়ে রাখতে পারো। এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, দুটো গ্যামেট, এখানে একটি গ্যামেট হয়েছে আর এখানে একটি গ্যামেট হয়েছে। অর্থাৎ আমরা এখানে চারটে গ্যামেট হয়েছে। এবার আমরা এটাকে চেকার বোর্ড লিখব। এবার জন্য এটা হচ্ছে পুরুষের চিহ্ন, এটা হচ্ছে মহিলাদের চিহ্ন। তাহলে পিতা জিনোটাইপ গ্যামেটগুলোর পাশে লিখব। মাতার গ্যামেট লিখলাম
দিলাম। এবার কীভাবে ক্রস করবো তোমরা জানো, এইদিকে মাতার এই গ্যামেটের সঙ্গে পিতার এই গ্যামেটের মধ্যে মিলন ঘটালে কী করে আমরা এই যে দেখলাম, এটা হচ্ছে অর্থাৎ এখানে স্বাভাবিক কিন্তু ব্র্যাকেটে বাহক কন্যা এটা পেলাম। এবার এই মাতার গ্যামেটের সঙ্গে এই দিকের পিতার গ্যামেটের যদি ক্রস করা হয় আমরা পাবো এটা পাবো, অর্থাৎ এটা কিন্তু স্বাভাবিক পুত্র। এবার এটার সঙ্গে এটাকে এইদিকে মাতার এই গ্যামেটের সঙ্গে পিতার এই গ্যামেটে ক্রস করলে কি পাচ্ছি দেখো, এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে হিমোফিলিক কন্যা, আক্রান্ত কন্যা। হ্যাঁ তাও লিখতে পারো, কিন্তু বিষয় হচ্ছে তোমার যখন ওইখানে লিখবে তখন তো তোমাকে হিমোফিলিকই লিখতে হবে, ব্যাখ্যাটা লিখবে। তুমি আক্রান্ত লিখতে পারো, তুমি যেটা বললে আমি লিখে দিচ্ছি তাই লিখছি, আক্রান্ত কন্যা। হিমোফিলিক লিখলেই সবচেয়ে ভালো। আচ্ছা, ওখানে কিন্তু উত্তরটা তোমাকে হিমোফিলিক লিখতে হবে। এবার দেখো এখানে দেখো, এক্ষেত্রে দেখো আক্রান্ত পুত্র, এবার তোমরা উত্তরটা লিখতেই পারবে। আগে পুত্রদের কথা ভাবো বা কন্যাদের কথা যেটাই ভাবো, পুত্রদের কথা ভাবছি। এক্ষেত্রে দেখো অর্ধেক পুত্র স্বাভাবিক, বাকি অর্ধেক আক্রান্ত হবে। কন্যাদের অর্ধেক স্বাভাবিক হবে বা ব্র্যাকেটে পাবো, এবং অর্ধেক কিন্তু আক্রান্ত হবে। তাহলে 50%, তার মানে এক কথায় যদি বলি পুত্র কন্যাদের 50% স্বাভাবিক, বাকি 50% এক কথায় লিখতে পারো একটা লাইনে। কি লিখতে পারো? এক্ষেত্রে পুত্র ও কন্যাদের 50% স্বাভাবিক বা অর্ধেক স্বাভাবিক, বাকি অর্ধেক হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে। এই লাইনটা লিখে পারো। এটা একটু অন্যরকম লেখো উত্তরটা। এক্ষেত্রে আচ্ছা না, এখানে প্রশ্নটা কি দিয়েছি, প্রশ্নটা দেখে নাও, কত শতাংশ হিমোফিলিয়া আক্রান্ত হবে সেইটা লিখতে হবে। প্রশ্নটা একটু দেখে নাও, প্রশ্নটা হচ্ছে কত শতাংশ হিমোফিলিয়া আক্রান্ত হবে, বলো কত শতাংশ? হ্যাঁ 50। দেখো এক্ষেত্রে 50% সন্তান হিমোফিলিয়া আক্রান্ত, প্রশ্নটা দেখে নিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এইটা অনুযায়ী লিখবো না, কারণ আমাকে বলেছে কত শতাংশ সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হবে। প্রশ্নটায় যা লেখা আছে তা লিখবো। এক্ষেত্রে 50% সবাই সন্তান, 50 পুত্র কন্যা আলাদা বলেনি আমাকে বলেছে কত শতাংশ। তাহলে টোটাল হচ্ছে এই পুত্রদের, কন্যাদের ভাবতে হবে না, সন্তান ভাবতে হবে। তখন কি বুঝতে পেরেছি? পুত্র কন্যা সবাই তো সন্তান, তখন আমাকে ভাবতে হবে যে এক্ষেত্রে কিন্তু 50%। কত পার্সেন্ট? উত্তরটা তাই লিখবো। এক্ষেত্রে 50% সন্তান, যেমন বলেছে প্রশ্ন হিমোফিলিয়ায় আক্রান্ত হবে, হিমোফিলিয়ায় আক্রান্ত হবে। তাহলে প্রশ্নটা যেমন উত্তর চেয়েছে তোমাকে সেটা লিখতে হবে। আচ্ছা, এটা সবাই আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের আমি একটা ক্রস দেব, এটা বাড়িতে করে নিয়ে আসবে, লেখো ক্রসটা। তোমরা চেষ্টা করবে, ক্রসটা লেখো। ক্রসটি হচ্ছে, লেখো পিতা ও মাতার জিনের প্রকৃতি কিরূপ হবে, জিনের প্রকৃতি
কিরূপ হলে তাদের 50% পুত্র স্বাভাবিক এবং 50% পুত্র বর্ণান্ধ হবে এবং কন্যারা এবং কন্যাদের 100% স্বাভাবিক থাকবে বা ব্যাখ্যা সহ চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। আমরা এই ক্লাসটা তোমরা বাড়িতে করবে। পিতা ও মাতার জিনের প্রকৃতি কিরূপ হলে তাদের 50% পুত্র স্বাভাবিক এবং 50% পুত্র বর্ণান্ধ হবে এবং কন্যাদের 100% স্বাভাবিক থাকবে, তার ব্যাখ্যা সহ আগে ব্যাখ্যা করবে এবং পিতার জিনোটাই কী হবে, মাতার জিনোটাই কী হবে সেটা দেখাবে। আগে পুত্রদের কথা ভাববো, তারপরে কন্যাদের কথা। যাই হোক, আগে ওই আগে আলাদা করে নিয়ে আমরা ভাববো। আচ্ছা, আমি যে প্রশ্নটা দিয়েছিলাম, তোমার কাছে প্রশ্নটা আছে? ওই তোমার নামটা কি? প্রশ্নটা আছে? একটা প্রশ্ন দিয়েছিলাম, দেখো। আচ্ছা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, কত নম্বর প্রশ্ন দিয়েছিলাম বলো তো? আচ্ছা, 30-এর পরে দেখো তো আছে, তোমার আছে না? আছে তো? বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ আছে, সবাইকে দিয়েছিলাম। নিয়ে এসছো? আচ্ছা, বার করো। আচ্ছা, আমরা 30-এর পরের থেকে করছি। দেখো, 31 হচ্ছে একটি সংখ্যার কারো 31। তোমরা উত্তর করেছো কি বাড়িতে? কেন? আচ্ছা, 31 নাম্বার প্রশ্ন। 31 নাম্বার প্রশ্ন হচ্ছে একটি সংখ্যার কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরণে কত শতাংশ কালো গিনিপিগ তৈরি হবে? প্রত্যেকে দেখো, প্রত্যেকে না ওই প্রশ্নের মধ্যে উত্তরটা লিখতে হবে। ভালো করে দেখে নাও। বলেছি এরকম লিখবে, সংকর কালো গিনিপিগের সঙ্গে এই যে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটানো হলো। সংকরায়ন ঘটাও। সংকরায়ন ঘটালে কি হবে? বড় হাতের বি, ছোট হাতের বি, স্কুল ছোট হাতের বি, ছোট হাতের বি হবে, তাই তো? বুঝতে পেরেছো কি? পারোনি? এদিকে তাকাও, অনেকে বুঝতেই পারছে না। এটা তো পরীক্ষার সময় এরকম দেবে, তুমি এটাকে যদি চেকার বোর্ড অমুক তমুক এগুলো করো, তাহলে তো এখানে ভাবো, এখানে দুটো ক্যামেট হবে তো, এখান থেকে কটা ক্যামেট হবে? দুটো ক্যামেট হবে। এখান থেকে কটা ক্যামেট হবে? একটা ক্যামেট হবে। এবার এদের মধ্যে গুণ করো। এই বড় হাতের বি দিয়ে ছোট হাতের বি দিয়ে গুণ করলাম, এটা হলো। এবার ছোট হাতের বি দিয়ে ছোট হাতের বি দিয়ে গুণ করলে এটা হলো। কি বুঝতে পেরেছি? তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? বলেছে এটা ভালো করে ভাবো। সংকর কালো, কালো ইংরেজি কি বলো? কালো ইংরেজি কি? ব্ল্যাক। তার মানে একটা কালো গিনিপিগের জিনোটাইপ আমি কি লিখবো? কালো গিনিপিগ হলে বড় হাতের বি লিখবো, বিশুদ্ধ কালো। আর যখনই সংকর কালো বলবো তখন বড় হাতের বি আর ছোট হাতের বি লিখলাম, এটা মুছে দিলাম। তার সঙ্গে একজন বিশুদ্ধ সাদা প্রকট হচ্ছে বড় হাতের বি জিন, আর প্রচ্ছন্ন জিন হচ্ছে ছোট হাতের বি। তাহলে বিশুদ্ধ সাদা
পিরিপিকে জিনোটাইপ লিখলাম। এবার দেখো এদের মধ্যে ক্রস করলে রেজাল্টটা কি আসবে বলো। এক্ষেত্রে কটা গ্যামেট পাবো প্রত্যেকে বলো, এক্ষেত্রে কটা গ্যামেট বলো? দুটো, একটা হচ্ছে বড় হাতের বি আর একটা ছোট হাতের বি। এক্ষেত্রে কটা গ্যামেট পাবো? একটা। এবার এই পাশের এই দুটো গ্যামেট দিয়ে এই পাশের এই গ্যামেটটাকে গুণ করো। গুণ বোঝো তো সবাই? মনে করো এটা 2, এটা 3, এটা 4। এবার 2 দিয়ে এই যে গুণ চিহ্ন দিয়েছি, এই যে গুণ চিহ্ন 2 দিয়ে 4 কে গুণ করো, কত হয়? 8। তার মানে 2 মানে বি। এখানে সিম্পটম, এখানে 2 এর মানটা কি? বি। 2 এর মানটা কি? 2 তুমি এটা গুণ করলে কি? 2 দিয়ে 4 কে একবার গুণ করতে, 3 দিয়ে একবার 4 কে গুণ করবে। তাহলে এই পাশে এই 2 এর মানটা কি? 2 এর মান বি। তো বি দিয়ে এই পাশে 4 এর মান কত? 4 এর মান হবে ছোট হাতের বি। তাহলে বড় হাতের বি দিয়ে ছোট হাতের বি কে গুণ করলে কি পাই? এটাই পাই। তাহলে এটার কাজ হয়ে গেল। এবার এটার কাজ বলো, ছোট হাতের বি দিয়ে ছোট হাতের বি কে গুণ করলে কি হয়? এটা কি পেয়েছি সবাই? সবাই বুঝতে পেরেছো? এবার অন্তরা বুঝতে পেরেছো? টাকাও দিত তুমি, এটা কি বুঝতে পেরেছো? এইটাকে ক্রস করলে এটা আসছে, কে বুঝতে পারেনি? তুমি বুঝেছো? হ্যাঁ, আচ্ছা তুমি বুঝতে পেরেছো কি? আচ্ছা হ্যাঁ বলে কেন? তাহলে আবার এদিকে তাকাও সবাই, লেখা পরে আগে দেখে নাও। একটা না বুঝলে আরেকটা বুঝতে পারবে না। শঙ্কর কালো তার জিনোটাইপটা লিখেছি, বিশুদ্ধ সাদা জিনোটাইপ লেখা হয়েছে। এবার আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এই দিকে এবার প্রথমে দেখো এই রেজাল্টটা হয়েছে এখান থেকে। এখানে বলো এটা কটা গ্যামেট হবে? এখান থেকে দুটো। কি কি? এই বড় হাতের বি আর এখান থেকে কটা গ্যামেট হবে? ছোট এই এখান থেকে একটা গ্যামেট হলো, ছোট হাতের বি হয়েছে। এবার এই যে দুটো গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের গুণ করবো। আমি এই চেকার বোর্ডটা করতাম, তাহলে কি করতাম? চেকার বোর্ডটা করলে আমরা এইদিকে দেখো, এইদিকে আমি দুটো গ্যামেট লিখতাম, এইদিকে এটা লিখে আমরা এটার সঙ্গে এটাকে গুণ করতাম, এটার সঙ্গে এটাকে গুণ করতাম, এইটা হতো রেজাল্ট, তাই তো? এইটাই হতো তো। আমি সেটা চেকার বোর্ডের মাধ্যমে করবো না, আমি এটা তোমাকে ভাবতে হবে। অত ওইখানে পরীক্ষা হলে তো তুমি এটা করতে পারবে না, তোমাকে বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। এখানে দুটো গ্যামেট, এইটার সঙ্গে এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট একবার গুণ করবো, এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট একবার গুণ করলাম, হয়ে গেল গুণ। এই যে এবার এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট একবার গুণ করবো, এই যে লিখলাম। সবাই বুঝেছি? আচ্ছা এবার তুমি রেজাল্টটা বলো। এবার বলো 31 কি বলেছে? কত শতাংশ কালো পিরিপিক তৈরি হবে? কত শতাংশ কালো? উত্তর বলো, কত শতাংশ কালো? অলিভ বলো, কত শতাংশ কালো? দেখে এই রেজাল্টটা দেখে বলো, কত শতাংশ কালো? কত? 50%। কারেক্ট, এইটাই উত্তর। এইটাই তো কালো, এটা তো সাদা বেরিয়েছে। সবাই বুঝেছি? এবারে 32 দেখো, এইটাই উত্তর। 50% কালো। পরেরটা দেখো, এক সংকর জননে দুটি সংকর উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হলো। এক সংকর জননে দুটি সংকর উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হলো। কত শতাংশ সংকর উদ্ভিদ পাওয়া যাবে? এক সংকর জননে দুটি এক সংকর জননে সংকর উদ্ভিদের জিনোটাইপ বলো। কেউ বলতে পারবে? কে বলতে পারবে বলো? এক সংকর জনন, লম্বা উদ্ভিদের সঙ্গে বেটে উদ্ভিদের মধ্যে ক্রস করা হয়েছিল। সংকর উদ্ভিদটার নাম কি? সংকর লম্বা। দেখো সংকর লম্বা জিনোটাইপ পেয়েছি। এদের মধ্যে ক্রস করো, গুণ একই হবে। এবার বলো, এই যে এদের মধ্যে ক্রস, সংকর লম্বা দুটো উদ্ভিদের মধ্যে ক্রস করছি, করে আমাকে বলো তাড়াতাড়ি বলো।
খাতায় লেখো, নিজে করো। আবার ধরে নাও এটা 2, এটা 3, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। 2 দিয়ে 4কে, 2 দিয়ে 5কে গুণ করে দেখাও। 2 দিয়ে 4কে গুণ করো, কত হয় বলো? এই 2 এর মান t, এই 4 এর মান t, গুণ করো, কত হবে? এখানে কি লিখবো? বড় হাতের টি, বড় হাতের টি। 2 দিয়ে 4কে গুণ করা হয়েছে, এবার 2 দিয়ে 5কে গুণ করো, কত হবে? বড় হাতের টি, ছোট হাতের টি। তাহলে 2 দিয়ে দুটো দুপাশে, ওই পাশে দুটো গুণ করা হয়ে গেছে, এদিকের কাজটা কমপ্লিট। এবার 3 দিয়ে গুণ করো, কারেক্ট। তারপরে এই তো হয়ে গেছে, এই তো বুঝতে পেরেছো? এই দুটো দেখো একই জিনিস আছে। এবার বলো, এবার বলেছে কত শতাংশ সংখ্যার উদ্ভিদ পাওয়া যাবে বলো? কত? হ্যাঁ, খুব ভালো বলেছে। এই যে সংখ্যার উদ্ভিদ 50%, এইটাই উত্তর। সংখ্যার উদ্ভিদ পাওয়া যাবে 50%, বুঝতে পেরেছি? বুঝতে পারছো? এবার 33 পর 33 দ্বিসংকরায়ন পরীক্ষায় F2 প্রজন্মে জনিত্রী জীবের অনুরূপ জিনোটাইপ যুক্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অপত্য জীবের অনুপাত। দ্বিসংকরায়ন পরীক্ষায় F2 প্রজন্মে জনিত্রী জীবের অনুরূপ জিনোটাইপ যুক্ত প্রকট এবং প্রচ্ছন্ন জিনের অনুপাত। আচ্ছা, টোটাল প্রকট কত ছিল, টোটাল প্রচ্ছন্ন কত ছিল? চেকার বোর্ডের মধ্যে কত ভাগ প্রকট ছিল আর কত ভাগ প্রচ্ছন্ন ছিল? এটা একটু ভাবলে বুঝতে পারবো আমরা। একদম ওর মধ্যে কত ভাগ হয়েছিল চেকার বোর্ডের মধ্যে বলো তো? আমি বলি, হলুদ ও গোলাকার কত ছিল? টোটাল হলুদ চেকার বোর্ডে কত? 9। হলুদ ও গোলাকার 9 ছিল। আচ্ছা, তারপরে সবুজ, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত 3। হলুদ কুঞ্চিত কত ছিল? 3। সবুজ গোলাকার 3। তাহলে এই যে প্রকট, টোটাল প্রকট কত? এটা কি জিনোটাইপ বলেছে? জিনোটাইপ বলেছে, ফিনোটাইপ না। জিনোটাইপ বলেছে। ফিনোটাইপ বললে আমরা 9 আর 3 12 আর 3 15 লিখতাম, ফিনোটাইপটা 15 লিখতাম। এবার জিনোটাইপ, জিন একই রকম জিন। চেকার বোর্ডটা বার করো, চেকার বোর্ডটা বার করেছো? একটু জন্য চেকার বোর্ডটা বার করেছো কি? আচ্ছা, চেকার বোর্ডে একই রকম জিনোটাইপ যুক্ত প্রকট জিনোটাইপের সংখ্যা কতগুলো? প্রকট জিনোটাইপের সংখ্যা কতগুলো? কি করে বুঝবো? দেখো, প্রকট জিনোটাইপের সংখ্যা হচ্ছে টোটাল প্রকট। এই যে আমি বলছি, দেখো, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, এই একটা জিনোটাইপ ছিল। বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, এই একটা জিনোটাইপ ছিল। বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের ছোট হাতের আর, এই একটা জিনোটাইপ, তাই তো? হলুদ ও গোলাকার, এইটা টোটালটা হচ্ছে হলুদ ও গোলাকার। এই টোটালটা এটা হচ্ছে হলুদ ও গোলাকার। এটা কটা ভাগ? এই যে জিনোটাইপ 4টে হলো, এটা তো প্রকার। আবার হলুদ ও গোলা, এটা হচ্ছে হলুদ ও গোলাকার। এবার হলুদ ও কুঞ্চিত বলো তো? হলুদ, এইটা হলুদ, হলুদ, হলুদ ও, দেখো, হলুদ ও কুঞ্চিত বলে এটা আসছে, হলুদ ও কুঞ্চিত এটা আসছে, তাই তো? এটা হচ্ছে হলুদ ও কুঞ্চিত। সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকার দুটো আসবে, সবুজ ও গোলাকার এই দুটো আসছে। আর সবুজ ও কুঞ্চিত হলে একটা আসছে। এই আমার টোটাল চেকার বোর্ডে।
এটা এটা নিশ্চয়ই 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 2 ভাগ, এটা 4 ভাগ, এটা টোটালটা হচ্ছে 9 ভাগ, এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এই টোটালটা হচ্ছে 3 ভাগ, এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এই দুটো মিলে হচ্ছে 3 ভাগ, আর এটা একটা আছে এইখানে। এই যে জিনোটাইপ এর মধ্যে বলছে, এবার এইটা মুখস্থ আমাদের আছে। এবার বলছে যে দ্বিসংকর জনন পরীক্ষায় একটু প্রজন্মে জনিত্রী জীবের অনুরূপ জিনোটাইপ যুক্ত প্রকট ও প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন কিন্তু এই একটাই, প্রচ্ছন্ন কটি? প্রচ্ছন্নটা পেয়েছি, আর কি কেউ প্রচ্ছন্ন আছে? এবার দেখো, তুমি যদি বলো এটা প্রচ্ছন্ন না, এইটুকু প্রচ্ছন্ন, কিন্তু এটা তো প্রকট, তার মানে এটা সংকর বলবো, এক্ষেত্রে তাই। কিন্তু প্রকট হচ্ছে এইটুকু, শুধু এইটুকু প্রকট, তার মানে হলুদ গোলাকার, তার মানে হলুদ গোলাকার। এখানে এইটা 1 ভাগ তৈরি হয়েছে, এটা 2 ভাগ তৈরি হয়েছে, এটা 2 ভাগ তৈরি হয়েছে, এটা 4 আর 2 6 আর 2 8 আর 1 9, তাহলে এর উত্তর হবে 9:1। এইটা হবে প্রকট আর এইটা হবে প্রচ্ছন্ন, বাদ বাকি এইটুকু হবে না। কি বুঝলাম কথাটা? বলো প্রকট জিনোটাইপ, প্রকট জিনোটাইপ কয়টা আছে? প্রকট জিনোটাইপ, জিনোটাইপ না, এটা কটা তৈরি হয়েছে চেকার করে? একটা। এই জিনোটাইপ কটা তৈরি হয়েছে? দুটো। এই জিনোটাইপ কটা তৈরি হয়েছে? দুটো। এই জিনোটাইপ কটা তৈরি হয়েছে? চারটে। তাহলে টোটাল প্রকট জিনোটাইপ তৈরি হয়েছে চেকার বোর্ডে 4 আর 2 6 আর 2 8 আর 1 9, এই 9টা। আর প্রচ্ছন্ন জিনোটাইপ তৈরি হয়েছে একটা। অর্থাৎ এই যে দ্বিসংকর জননের চেকার বোর্ডে মটর গাছের ক্ষেত্রে 4টি প্রকার এবং একটি এই 4টি প্রকার, এদের জিনোটাইপ হচ্ছে সংখ্যা হচ্ছে 9টি, আর এটি হচ্ছে 1টি। প্রশ্নটা কি বুঝেছো? অনেকে বুঝতে পারেনি, এখন অনেকক্ষণ পরে বুঝেছো। প্রকাট মানে কি বলো? সবকটা অ্যালিলিক প্রকাট হবে। তাহলে এখানে যদি বলি, এটা বলি, এটা কি আছে দেখো, হলুদ, তারপরে কুঞ্চিত, তাহলে কুঞ্চিত বৈশিষ্ট্য প্রচ্ছন্ন, তাহলে এটা নিশ্চয়ই বলতে পারবো না। তার আগেরটাও তাই, হলুদ এবং এটা এটা হলুদ, এটা কুঞ্চিত। এইখানে যদি বলি সবুজ, এটা প্রচ্ছন্ন, তাহলে প্রকট নয়, তাহলে এটা একই, এই দুটো হবে না, তাহলে এই দুটো এবং এই দুটো হচ্ছে না। এর মধ্যে এইগুলো কিন্তু সংকর, এইগুলো কি, এইগুলো সংকর, এর মধ্যেও সংকর আছে। কিন্তু যদি বলে প্রকট জিনোটাইপ হচ্ছে এই 4টি, তাদের সংখ্যা হচ্ছে 9। নিশ্চয়ই আমরা এটা বুঝতে পারলাম। এবার পরেরটা দেখো, 33 34 পড়ো। দেখো এটা কি ক্রস, এটা আমি পড়াইনি, বড় এটা আমি দেখাবো তোমাদের। এই সঙ্গে অথবা এইটা ক্রস করতে দিয়েছে, এই ক্রসটাকে কি বলে? এই ক্রসটাকে বলে ব্যাক ক্রস। আমি পরের দিন তোমাদের ব্যাক, আজকের টাইম নেই, টাইম থাকলে দেখাবো। ব্যাক ক্রস, ব্যাক ক্রস মানে কি? আমি একটু হ্যাঁ হ্যাঁ টেস্ট ক্রস লেখা মানে ব্যাক ক্রস লিখেছিলাম না। ব্যাক ক্রস মানে আমি একটু বলি, দেখে নাও, এটা হচ্ছে F1 জনু। এই যে F1 জনুতে যে সংকর, একটু দেখে নাও প্রত্যেকে, F1 জনুতে সংকর উদ্ভিদ তৈরি হয়েছে। তো এই সংকর উদ্ভিদের সঙ্গে যে কোনো, এই দুটো হচ্ছে পি জনু, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। অর্থাৎ এই F1 জনুতে উৎপন্ন সংকর জীবটির সঙ্গে জনিত্রী জনু যে কোনো জীবের সংকরায়নকে ব্যাক ক্রস করে। F1 জনুতে উৎপন্ন সংকর জীবটির সঙ্গে জনিত্রী জনুর যে কোনো জীবের সংকরায়নকে ব্যাক ক্রস বলে। কি বুঝতে পেরেছি? ব্যাক ক্রসের মাধ্যমে কি করা হয়? ব্যাক ক্রসের মাধ্যমে এই জনিত্রী জনুর আকাঙ্ক্ষিত
জনিত্রী জনর আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে এই অপত্য জনতে আনয়ন করানো হয়, এর বারবার ক্রস করানো হয়, যাতে এদের বৈশিষ্ট্যগুলো অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্যগুলো যাতে অপত্য জনতে আসে, চলে আসে টোটালটাই, সেই জন্য ব্যাক ক্রস করানো হয়। আচ্ছা, ব্যাক ক্রস আমি ঘোরাতে লিখে দেবো, আর কি একটু বুঝিয়ে দিলাম। আচ্ছা, 34 35 দেখো, এটা 35। ও আমি তো 35টা 34টা বলি। আচ্ছা, 34টা এটা হচ্ছে 35। আচ্ছা, 34টা দেখো লেখা হয়নি। আচ্ছা, বড় হাতের টি সঙ্গে এই ক্রসটাকে কি বলবো? এটাকে বলবো টেস্ট ক্রস। আমরা টেস্ট ক্রস বলেছি, আর ব্যাখ্যা করছি না। 35 হলো, এবার 36 পড়ো। বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, এই জিনোটাইপ থেকে এই জিনোটাইপের মধ্যে সনিষেক ঘটানো হলো। 16 ভাগের জিনোটাইপের মধ্যে এর মধ্যে সনিষেক ঘটাও, সনিষেক ঘটালাম। বলছে 16 ভাগের মধ্যে, বলছে 16 ভাগের মধ্যে 16 ভাগের মধ্যে বড় হাতের এ, বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের বি, এই কটা জিনোটাইপ পাওয়া যাবে বলো? বলো। কারেক্ট, একটা। ও বললো, তোমরা বলতে পারো না। এই দুটোর মধ্যে এদের মধ্যে যদি আমি ক্রস করি, তাহলে 16 ভাগের মধ্যে এই জিনোটাইপ কটা পাওয়া যাবে? একটা। যেমন আমরা এই যে এই হলুদ গোলাকার, এরকম হলুদ গোলাকার, এদের মধ্যে ক্রস করেছিলাম না দ্বিসংকর জননে, সেই কথাটা ভাবো। এদের মধ্যে ক্রস করেছিলাম, এখানে 4টে গ্যামেট হয়েছিল, এখানে 4টে গ্যামেট হয়েছিল, এবং যখনই চিকার বোর্ডের প্রথমেই একদম ফার্স্ট পয়েন্টে তোমার তৈরি হয়েছিল ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এইটা কিন্তু সংখ্যা একটাই হয়। অর্থাৎ বিশুদ্ধ হোমোজাইগাস একটি, বিশুদ্ধ প্রকট হোমোজাইগাস যুক্ত জীব হবে একটা, আর বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীব হবে কটা? বিশুদ্ধ প্রচ্ছন্ন হলে হ্যাঁ একটা, একদম শেষের দিকে দেখবে, একদম শেষে দেখবে ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর, এটা হচ্ছে বিশুদ্ধ প্রচ্ছন্ন। বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীব হবে একটা, আর বিশুদ্ধ প্রকট জিনোটাইপ যুক্ত জীব হবে একটা। কি বুঝতে পেরেছি? তো টোটাল 16 ভাগের মধ্যে এই এক ভাগ হবে এটা, টোটাল 16 ভাগের মধ্যে এক ভাগ হবে এটা। 16 ভাগ আছে দেখবে, তার মধ্যে বিশুদ্ধ প্রকট এবং বিশুদ্ধ প্রচ্ছন্ন। আচ্ছা, 37টা দেখো, তার মানে এটা হবে একটি। 37টা পড়ো। পিতা ও মাতার মধ্যে কোনো একজন থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান হবে তার থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা? পিতা ও মাতার, তার মানে এই পিতা মাতার মধ্যে একজন থ্যালাসেমিয়ার বাহক, পিতা মাতার মধ্যে একজন থ্যালাসেমিয়ার বাহক, বলো তো তার যে সন্তানরা হবে কত শতাংশ আক্রান্ত হবে? ভালো করে ভাবো। একজন স্বাভাবিক, একজন বাহক। তোমাদের যেহেতু পিতা মাতা, এরা তো পিতা মাতার মধ্যে একজন স্বাভাবিক, একজন বাহক,
থ্যালাসেমিয়ার কথা ভাবছি, কিন্তু আমি বর্ণান্ধর কথা ভাবছি না। তার মানে বাহক একজন স্বাভাবিক হলে তাদের সন্তান কিন্তু সকলেই স্বাভাবিক হবে। কারণ থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্নধর্মী এবং অটোজোমের মাধ্যমে বাহিত হয়। কিসের মাধ্যমে বাহিত হয়? অটোজোমের মাধ্যমে বাহিত হয়। অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায় নারী পুরুষ কেউই কিন্তু আক্রান্ত হয় না, অর্থাৎ উভয় কিন্তু বাহক হয়। এই সুবিধাটা আছে। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হবে 0%। এক্ষেত্রে উত্তরটা হবে 0%। কি বুঝতে পারলাম বলো তো? তোমরা তো ওইটা পড়োনি, যে আমি যে লেখালাম, যে জেনেটিক কাউন্সিলিং লিখেছি, ওটা কি পড়েছো বাড়িতে? তার এই প্রশ্নের উত্তর দিতে পারলে না কেন? এই যে বাহক, দুইজন যদি বাহক গুণ বাহক হয়, পিতা মাতা উভয় বাহক, উভয় থ্যালাসেমিয়ার বাহক, তাহলে কি হবে? তাহলে 25% সন্তান আক্রান্ত হয়ে যাবে, থ্যালাসেমিয়া মেজর হবে। তোমাদের দেখবে লেখা আছে। তাহলে রিমেডিটা কি? একজন বাহকের সঙ্গে একজন যদি স্বাভাবিক ব্যক্তির বিবাহ হয়, তাহলে সকলে স্বাভাবিক হবে। বাহকের সঙ্গে স্বাভাবিক, তাহলে এখানে একজন বাহক একজন স্বাভাবিক, বাহকের সঙ্গে স্বাভাবিকের বিয়ে হলে সবাই স্বাভাবিক হবে। তোমাদের লিখেছিলাম কোনো পরিবারের থ্যালাসেমিয়ার ইতিহাস জানা থাকলে জেনেটিক কাউন্সেলিং আবশ্যিক। কারণ আমরা জানি যে দুজন বাহক পিতামাতা পাত্রপাত্রী যদি পরস্পরকে বিবাহ করে, তাহলে 25% থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এক্ষেত্রে একজন বাহকের সঙ্গে একজন স্বাভাবিক ব্যক্তির বিবাহ হলে সকল সন্তান কিন্তু স্বাভাবিক হবে। কারণ থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি অটোজোমের মাধ্যমে বাহিত হয়। আর অটোজোমাল রোগগুলি পিতা এবং মাতা, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হেটেরোজাইগাস অবস্থায় কি হয়? তারা বাহক হয়। হেটেরোজাইগাস অবস্থায় সবাই বাহক। এই সুবিধাটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে নেই। কি বুঝতে পেরেছি? তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। 38 পড়ো, মাতা বর্ণান্ধ। 38টা পড়ো, নিজেরা বলতে পারবে। মাতা বর্ণান্ধ হলে আমরা জিনোটাইপে লিখলাম মাতা বর্ণান্ধ। পিতা স্বাভাবিক, গুণ করো, নিজেরা গুণ করো, তাড়াতাড়ি করে বলো। পিতা স্বাভাবিক, গুণ করে বলো, রেজাল্টটা বলো। পরীক্ষা হলে এরকম ভাবে করবে, চেকার কর না। এইদিকে এক্স দিয়ে ওপাশের দুটোকে গুণ করো, আগে একটা দিয়ে গুণ করো, গুণ করে বসাও তো। অন্তর বলো, আমি গুণ করছি। এ পাশের এটা দিয়ে ওপাশের ওটাকে গুণ করবো, বলো। এক্স সি প্লাস এক্স সি, খুব ভালো করেছে। তারপরে বলো এক্স সি ওয়াই, তাহলে এই দিকের কাজটা হয়ে গেল। এবার এটা দিয়ে গুণ করবো, এক্স সি প্লাস এক্স সি, তারপরে এক্স সি বলো, কারেক্ট। এটা ভালো বলেছো, খুব ভালো বুঝতে পেরেছো। এবার তুমি রেজাল্টটা বলো। বলেছে তাদের নিজেরা করো, এটা লিখে ফেলো। আগে প্রত্যেকে লেখো, ছোট করে লেখো। এবার রেজাল্ট বলো তো, তাদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? হ্যাঁ, কত শতাংশ? আমার এর মধ্যে বলো কোনটা বর্ণান্ধ হয়েছে। কে? এই একজন, তাই তো? টোটাল 100 কত শতাংশ? 1 2 3 4, তার মানে কি অর্ধেক। তাহলে উত্তরটা কত হবে? 50%। এই দুজন বর্ণান্ধ। কি বুঝতে পেরেছি? 39 বলো। পিতামাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে
তাদের সন্তানদের কত ভাগ থ্যালাসেমিয়া আক্রান্ত? দুইজন বাহক। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দুইজন বাহক হলে কি হয়? মুখস্থ করে বলবে এগুলো। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দুইজন বাহক, তোমাদের একটা ক্রস দিয়েছিলাম বাহক, করেছিলে কি? করে এনেছিলে? আমি করেছিলাম। এই যে দেখো, এই পিতা থ্যালাসেমিয়ার বাহক আলফা থ্যাল প্লাস এই আলফা থ্যাল, এটা যে একজন পিতা অথবা মাতার জিনোটাইপ বাহক, আর একই হবে এই আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, এটা হচ্ছে একজন মাতা অথবা পিতা, এদের জিনোটাইপ একই হয় এবং এদের এবং পিতা মাতার দুজন বাহক কিন্তু এরা। একটা প্রকট জিন আছে, একটা প্রচ্ছন্ন জিন আছে। এটাও প্রকট জিন, এটাও প্রচ্ছন্ন জিন। প্লাস মানে হচ্ছে স্বাভাবিক জিন, আর প্লাসটা উড়ে গেছে এখানে, এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন মানে আক্রান্ত জিন। তার মানে প্রকট এবং প্রচ্ছন্ন দুটো জিন আছে, সে হচ্ছে বাহক। প্রকট এবং প্রচ্ছন্ন দুটো জিন আছে, সে হচ্ছে বাহক। কিন্তু কোন ধর্মটা প্রকাশ পাবে? প্রকট মানে প্লাস ধর্ম, অর্থাৎ এ জিনটা বহন করছে, থ্যালাসেমিয়ার জিনটা বহন করছে, কিন্তু আক্রান্ত না। কেন? প্রকট জিনের সান্নিধ্যে প্রচ্ছন্ন জিন প্রকাশিত হতে পারে না। প্রকট হচ্ছে আলফা থ্যাল প্লাস প্রকট, আর আলফা থ্যাল প্রচ্ছন্ন। তাহলে প্রকট আর প্রচ্ছন্ন দুই প্রকার জিন আছে, তাই এই ব্যক্তি বাহক, কিন্তু থ্যালাসেমিয়া রোগটি তার ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে না, মহিলা বা পুরুষ যাই হোক না কেন। এক্ষেত্রেও তাই এরা, তাহলে দুইজন বাহক যদি হয় তাহলে আমরা কি দেখব? 25%। আমি এর রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি চেকার কোড করছি না, কিন্তু চেকার কোড ছাড়াই আমি দেখাচ্ছি। দেখো, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। তার মানে গ্যামেটগুলো কেমন হবে? গ্যামেটগুলো আলফা থ্যাল, এই আলফা থ্যাল পজিটিভ, এখানে দুটো গ্যামেট হবে, এখানে দুটো গ্যামেট হবে। যদি এদের মধ্যে আমরা ক্রস করি তাহলে আমরা দেখব এই আলফা থ্যাল প্লাস আলফা, এটা নিয়ে আমি দুটোকে গুণ করছি, এটাকে নিয়ে আমি দুটোকে গুণ করছি। আলফা থ্যাল পজিটিভ বাই আলফা থ্যাল, এটার সঙ্গে এটাকে গুণ করলাম, মানে এখানে এটার সঙ্গে আমি এটাকে গুণ করলাম, এটা লিখলাম। এবার এটার সঙ্গে নিচেটাকে গুণ করলাম। এটা পরীক্ষা হলে করতে হবে না, নিজেরা মুখস্থ করে রাখবে। এইটা হবে, তার মানে এইটা দিয়ে আমি এই দুটোকে গুণ করে ফেলেছি, এটা কাজ শেষ। এবার এটা দিয়ে এই দুটোকে গুণ করছি, এটা দিয়ে গুণ করো, এটা দিয়ে ওই উপরটাকে গুণ করো। আলফা থ্যাল পজিটিভ বাই আলফা থ্যাল, তাহলে এটা দিয়ে উপরটাকে গুণ করেছি, এটা দিয়ে নিচেরটাকে গুণ করো। আলফা থ্যাল বাই আলফা থ্যাল। এবার দেখো, এ বাহক, এ হচ্ছে স্বাভাবিক, এ হচ্ছে স্বাভাবিক, এ হচ্ছে বাহক, এ হচ্ছে বাহক। তাহলে এ হচ্ছে স্বাভাবিক, এ হচ্ছে বাহক, এ হচ্ছে বাহক। এইবার এটা দেখো, তাহলে 25% আক্রান্ত হয়েছে। বুঝতে পেরেছি? একদম ক্লিয়ার। আমি এটাকে চেকার করে না, আমি খুব সহজে তোমাকে দেখিয়ে দিলাম যে এই যে এখানে চারটে গ্যামেট হবে, তাদের মধ্যে আমি ক্রস করে দেখালাম যে 25% এই যে রেজাল্টটা। নিশ্চয়ই বাড়িতে বসে প্র্যাকটিস করবে, না হলে এইগুলো হবে না। তাহলে দেখো, এর উত্তরটা নিশ্চয়ই আমি এখানে এই চেকার বোর্ডের মাধ্যমে দেখিয়েছি, চেকার বোর্ড না, ক্রস করে দেখিয়েছি। একজন বাহকের সঙ্গে আরেকজন বাহকের বিবাহ হলো, এই দুইজন বাহকের বিবাহ হলো, এবং বাহকের বিবাহ হলে এই গ্যামেটের সঙ্গে এই পাশের দুটো গ্যামেটকে ক্রস করলাম, এবার নিচের গ্যামেটটার সঙ্গে উপরে এই পাশের দুটো গ্যামেটকে ক্রস করে লিখলাম 25% আক্রান্ত হয়েছে। এই গোলটা হচ্ছে আক্রান্ত। হ্যাঁ, এবার একটা করে ছেড়ে দিই। আচ্ছা, আর একটা করে আমরা ছেড়ে দিচ্ছি, ওদের পড়া আছে। আচ্ছা দেখো, 40টা পড়ো। আচ্ছা দেখো, একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে স্বাভাবিক মহিলার বিবাহ হলো। 40টা তোমরা ওইটা লেখো, জিনোটাইপটা লেখো, সবাই খাতায় লেখো, প্রশ্নের মধ্যে লেখো জিনোটাইপটা কি হবে।
বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ কি হবে বলো, অলিভ বলো। বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ XC Y, তার সঙ্গে গুণ করো, তারপরে কি লেখা আছে? স্বাভাবিক মহিলা বলো, XC প্লাস বলো, এই তো। এবার এবার এই গুণটা 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 কি হবে বলো, গুণ করো, তুই বলো গুণ করো। এই পাশে এইটা দিয়ে ও পাশে দুটোকে গুণ করো। ওকে বলতে বলো, বলো জোরে জোরে বলো, এই গলা ছেড়ে বলো, বলো XC প্লাস XC XC প্লাস XC, তার মানে এই কাজ হয়ে গেছে। এবার Y দিয়ে গুণ করো, বলো বলে যাও, XC প্লাস Y, XC প্লাস XC প্লাস Y। এবার উত্তর দেখো কি বলেছে, 40 এটা। তাদের শতকরা কত ভাগ পুত্র স্বাভাবিক বলো, স্বাভাবিক কত? পুত্র পুত্র পুত্র, এই একটা পুত্র, এই একটা পুত্র, কটা পুত্র? দুটো পুত্র। স্বাভাবিক পুত্র কত? 100%। তাহলে এই উত্তর হবে 100%। তাহলে আজকে এই পর্যন্ত থাক, নিশ্চয়ই বুঝতে পেরেছো।